তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেওঘর ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেওঘর কিভাবে আসবেন, বাবার মন্দিরে কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু। আর আজকের ভিডিওতে বা দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো দেওঘরে বাবার মন্দিরে পুজো দেওয়া ছাড়াও আপনারা কোথায় কোথায় ঘুরবেন। থাকবে প্রত্যেকটি সাইট সিন নিয়ে সমস্ত রকম তথ্য, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর যতটা পারবেন শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো এখন আমরা চললাম সাইট সিনে। তো বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখি, দেওঘর শহর এবং তার চারপাশটাকে ভালোভাবে ঘুরে দেখতে গেলে প্রথমে আপনাদেরকে করে নিতে হবে একটি অটো ভাড়া, এবং সেই অটোর ফেয়ার আপনাকে ড্রাইভারের সঙ্গে কথা বলে নিতে হবে। এখানকার ড্রাইভাররা আপনাকে বিভিন্ন ধরনের রেট বলবে, কেউ বলবে 1000, কেউ 1200, কেউ 1500। যদিও আমরা আজকে অটো ভাড়া করেছিলাম মাত্র 800 টাকায়। আর এই 800 টাকার বিনিময়ে আমরা সারাদিনে আজকে দেখব মোট 9টি জায়গা। যদিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 10টি জায়গা দেখাবো, তাই লাস্টের জায়গাটি আমরা গেছিলাম পরের দিন অন্য অটো ভাড়া করে। তো বন্ধুরা, এখন আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন চলেছি দেওঘর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে। আর ঘড়ি বলছে এখন সময় সকাল 9:20। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আজকের প্রথম গন্তব্য বাবা বালানন্দ আশ্রম। তো এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য বালানন্দ আশ্রম। চলুন আপনাদেরকে নিয়ে যাই। বালানন্দ আশ্রম রয়েছে আমার ঠিক সামনে। বাবা বৈদ্যনাথ ধাম মন্দির থেকে এই বালানন্দ আশ্রমের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আর এই বাবা বালানন্দ মহারাজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তিনি পরবর্তীতে এই বৈদ্যনাথ ধামে এসেছিলেন। তিনি হিমালয়েও অনেকদিন সাধনা করেছিলেন এবং এই দেওঘরে এসে তিনি তপোবন পাহাড়েও অনেকদিন সাধনা করেছিলেন এবং তারপর তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আপনাদেরকে এখানকার আশ্রমের ছবি খুব ভালোভাবে দেখাতে পারবো না, তবে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব নির্জন এবং সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই বালানন্দ আশ্রমটি, তাই আপনারা কিছুক্ষণের জন্য শান্তির খোঁজে এখানে আসতেই পারেন। তাছাড়াও বালানন্দ আশ্রম থেকে আরও 100 মিটার পিছিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন বালানন্দ অতিথি নিবাস। আর এই অতিথি নিবাসে আপনারা দেওঘর ঘুরতে এলে এখানে রাত্রি যাপন করতে পারেন। আর এখানকার ঘরগুলি আপনারা খুব কম খরচে পেয়ে যাবেন থাকার জন্য। এবারে আমরা যাব আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য নওলক্ষা মন্দির। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আমরা যে অটো ড্রাইভারের সঙ্গে সম্পূর্ণ দেওঘর ঘুরেছিলাম তার নাম এবং নাম্বার আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তার ব্যবহার এবং পরিষেবা দুটোই খুব ভালো ছিল। তো বন্ধুরা, বলতে বলতেই দেখুন চলে এলাম এই নওলক্ষা মন্দিরের একদম সামনে। আর এই নওলক্ষা মন্দির হলো দেওঘরের একটি বিখ্যাত মন্দির। তো প্রথমে আপনাদেরকে বলবো, এই মন্দির প্রত্যেক দিন সকাল 7টার সময় খুলে যায় এবং দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার দুপুর 2টোয় খোলে এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। এছাড়া আপনারা যদি এই মন্দিরের আরতি দর্শন করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে সন্ধ্যে 6টায়। কলকাতার পাথুরিয়া ঘাটের রাজপরিবারের রানী চারুশীলার দ্বারা নির্মিত হয়েছিল এই নওলক্ষা মন্দির। আর এই নওলক্ষা মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা তৎকালীন। তার জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছিল নওলক্ষা মন্দির। আর এই মন্দিরটি হলো দ্বিতল বিশিষ্ট এবং তার সঙ্গে অনেকগুলি চূড়া বিশিষ্ট। আর এই মন্দিরটি দেখতে অনেকটা আমাদের কলকাতার শ্রী রামকৃষ্ণদেবের মন্দির বেলুর মঠের মতো। উচ্চতা এই মন্দিরের হলো 146 ফুট। আর এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। ঘড়ি বলছে এখন সময় সকাল 11:05। আর এখন আমরা যাব আজকের আমাদের তৃতীয় গন্তব্য দেওঘরের জগৎবন্ধু ধাম মন্দির। দেওঘর বৈদ্যনাথ ধাম মন্দির থেকে এই জগৎবন্ধু আশ্রমের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। আর এই মন্দির প্রত্যেক দিন সকাল 8টার সময় খুলে যায় দর্শনার্থীদের জন্য এবং সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রবেশের মুখেই রয়েছে এই সুন্দর শিব ঠাকুরের সুবিশাল মূর্তিটি, যেটি হলো এই মন্দিরের মূল আকর্ষণ।
খুব শান্ত এবং কোলাহল মুক্ত পরিবেশে রয়েছে এই জগৎবন্ধু আশ্রমটি। আর আশ্রমের ভেতরে রয়েছে জগৎবন্ধু সুন্দরের একটি সুন্দর মন্দির। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তাই মন্দিরের ভেতর আমরা বাইরে থেকে দেখেছিলাম। আর মন্দিরের মধ্যে রয়েছে জগৎবন্ধু সুন্দরের একটি ফটো মূর্তি। এবারে আমরা চলে গেলাম আজকের আমাদের সাইট সিনের চতুর্থ দর্শনীয় স্থান দর্শন করতে, যার নাম হলো তপবন। আর এই তপবন হলো দেওঘরের একটি সুন্দর জায়গা। দেওঘর বাবা মন্দির থেকে এই তপবনের দূরত্ব হলো 10 কিলোমিটার। আর দেওঘর শহর থেকে তপবন পাহাড় দর্শনে যাওয়ার সময় রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য চোখে দেখার মতো। তো ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই তপবন পাহাড় ঘুরতে এলে এখানে গাইডের বারবারন্ত কিন্তু চোখে পড়ার মতো, তাই গাইডের সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন। আর আমার মনে হয় এই তপবন পাহাড় ঘুরতে এসে গাইডের খুব একটা প্রয়োজন নেই। তবে যদি আপনারা ট্রেক করতে চান তাহলে অবশ্যই গাইড নেবেন। দেওঘরের এই তপবন পাহাড় সাধারণত বিখ্যাত তপনাথ মহাদেবের মন্দির এবং হনুমানজির মন্দিরের জন্য। তো প্রথমে আপনারা দর্শন করবেন এই তপনাথ মহাদেবের মন্দির। আর এই পাহাড়ের একদম উপরে রয়েছে হনুমানজির মন্দির। তাছাড়াও আপনার চোখে পড়বে বালানন্দ মহারাজ এবং তার শিষ্য মহানন্দ মহারাজেরও ছবি। আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, এই তপবন পাহাড় ঘুরতে এলে আপনাদেরকে কিন্তু বানরের উপদ্রব থেকে একটু সাবধান থাকতে হবে। আপনার ব্যাগ, চশমা, মোবাইল এবং ক্যামেরাগুলিকে একটু সাবধানে রাখবেন, কেননা যে কোনো সময় তারা ছো মেরে নিয়ে চলে যাবে। এই তপবন পাহাড়ের মধ্যে কিন্তু অনেকগুলি গুহা রয়েছে, আর যেতে যেতে রাস্তার মাঝে আপনারা পেয়ে যাবেন এই শবরী গুহা। তাই অবশ্যই ভিজিট করবেন এই শবরী গুহা। খুব একটা বড় নয়, কিন্তু ভেতরে অনেকটা প্রবেশ করা যায়, আর ভেতরটা বেশ অন্ধকারাচ্ছন্ন। এখন চলে এলাম আমরা পাহাড়ের একদম ওপরে, আর এখান থেকেই দেখা যায় সীতাকুণ্ড, যেখানে মা সীতা একদিন স্নান করেছিলেন। তপবন কথার অর্থ হলো ধ্যানের স্থান। এখানে প্রাচীনকালে নাগা সাধুদের তপভূমি ছিল, অর্থাৎ ধ্যানের স্থান। তাই পরবর্তীতে এই পাহাড় অঞ্চলের নাম হয়েছে তপবন। তাছাড়াও বালানন্দ মহারাজও এখানে অনেকদিন ধ্যান করেছিলেন, তাই এই পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছে তার মূর্তি। আর এই দিকটাই চলে গেল হনুমান মন্দির যাওয়ার রাস্তা। রাস্তাটি বেশ সংকীর্ণ এবং বিপজ্জনক, তাই বাচ্চা এবং বয়স্কদের এই দিকটায় না যাওয়াই ভালো। তো বন্ধুরা, তপবন পাহাড়ের এই চূড়া থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, যেখানে রয়েছে ধর্মীয় বিশ্বাস এবং সঙ্গে প্রকৃতির মেলবন্ধন। তাই এই পাহাড়ের নাম তপবন। তপবন পাহাড় ছেড়ে এবারে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ত্রিকুট পাহাড় দেখতে। তবে যাওয়ার পথে এই পলাশ ফুল, অপূর্ব সুন্দর এই বসন্তকালের ঝাড়খণ্ডের পলাশ ফুল। বসন্তকাল আর পলাশ ফুল মানে আমাদের বাঙালির কাছে সব থেকে প্রিয় জায়গা হলো পুরুলিয়া, কিন্তু আমি বলবো একবার ঝাড়খণ্ডের এই দেওঘরে আসুন। আশা করি নিরাশ করবে না প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পলাশ ফুলের বাগান। ওই দেখুন বন্ধুরা, সামনেই ত্রিকুট পাহাড় দেখা যাচ্ছে। আর দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব হলো 17 কিলোমিটার। ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই ত্রিকুট পাহাড়। তাছাড়াও ট্রেক প্রেমীদের জন্য ত্রিকুট পাহাড় হলো আদর্শ জায়গা। আর শীতকালে পিকনিকের জন্য আদর্শ স্পট হলো এই ত্রিকুট পাহাড়। এছাড়াও ধার্মিক স্থানের জন্য বিখ্যাত হলো এই ত্রিকুট পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফুট এবং ভূমি থেকে 1500 ফুট উচ্চতায় অবস্থিত এই ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড়ের নিচে রয়েছে মোট 5টি মন্দির এবং উপরে রয়েছে একটি সুন্দর আশ্রম। তাছাড়াও রয়েছে একটি ঝর্ণা। আর এই ত্রিকুট পাহাড় মোট 3টি শৃঙ্গ বিশিষ্ট, যার নাম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আর পাহাড়ে উঠতে গিয়েই পাশে রয়েছে এই কুণ্ডটি, যার নাম সীতাকুণ্ড। কতকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার পর আপনারা দেখতে পাবেন এই সুন্দর মন্দিরগুলি, যার মধ্যে একটি হলো এই গণেশ মন্দির।
পাশেই রয়েছে দুর্গা মাতা মন্দির এবং সবথেকে প্রাচীন শিব মন্দির। তো চলুন আমরা এবার সেগুলিকে দর্শন করব। তো এবারে আমরা যাব প্রাচীন শিব মন্দির দর্শন করতে। দেখব আমরা মা পার্বতীর মন্দির। রয়েছে মা কালীরও একটি সুন্দর মন্দির। যদি আপনারা ত্রিকুট পাহাড়ের একদম উপরে উঠতে চান তাহলে আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর সঙ্গে অবশ্যই গাইড নেবেন, কেননা রাস্তা প্রচন্ড সংকীর্ণ এবং এবড়ো খেবড়ো। তবে আগে এখানে রোপওয়ের ব্যবস্থা ছিল, যার মাধ্যমে আপনারা খুব সহজেই উপরে উঠতে পারতেন, কিন্তু 2022-এর একটি দুর্ঘটনার পর থেকে এই রোপওয়ে বন্ধ রয়েছে। যদিও 2025-এ সেই রোপওয়ে আবার নতুন করে আরম্ভ হওয়ার কথা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ঘড়িতে এখন দুপুর 2টো, আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। তাই আমরা পৌঁছে গেছিলাম ত্রিকুট পাহাড়ের একদম পাশে মা দুর্গা ধাবাতে। 2 বছর আগে দেওঘরের এই ত্রিকুট পাহাড়ে যখন পিকনিক করতে এসেছিলাম তখনই শুনেছিলাম এই মা দুর্গা ধাবার নাম, কিন্তু তখন খাওয়া হয়নি যেহেতু আমরা পিকনিক করতে এসেছিলাম। তাই আজকে চলে এলাম সেই স্বাদ গ্রহণ করতে। তো বন্ধুরা, আপনারা যখন দেওঘর ঘুরতে আসবেন এবং সেখান থেকে ত্রিকুট পাহাড় বেড়াতে আসবেন তখন অবশ্যই ট্রাই করবেন এই মা দুর্গা ধাবার সুন্দর খাবারগুলি, আর তার সঙ্গে অবশ্যই ট্রাই করবেন এই মা দুর্গা ধাবার প্যারা, যে প্যারা পুরো দেওঘর বিখ্যাত। বিকেল প্রায় হতে চলল, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বিকেল 4:02 আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের সাইট সিনের একদম শেষ পর্যায়ে। যদিও এখনও 2টো স্পট বাকি আছে, তবে এখন আমরা চলে এসেছি দেওঘরের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি জায়গাতে, আর সেটি হলো দেওঘর রামকৃষ্ণ মিশন। তো চলুন আমরা ঘুরে দেখব দেওঘরের রামকৃষ্ণ মিশন। দেওঘর শহরের মধ্যে খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মিশনটি। তাই দেওঘর বেড়াতে এলে অবশ্যই একবার রামকৃষ্ণ মিশন ঘুরে দেখবেন। দেওঘর বেড়াতে এসে আপনারা চাইলে রামকৃষ্ণ মিশনেও থাকতে পারেন। তো রামকৃষ্ণ মিশনে আপনারা কিভাবে থাকবেন, কিভাবে রুম বুক করবেন, কোথায় খাবেন, সমস্ত কিছু নিয়ে একটি আমি আলাদা সম্পূর্ণ ভিডিও বানাবো কিছুদিন পরে। আর এটা হলো শ্রী বিবেকানন্দ অডিটোরিয়াম, যদিও এখন বন্ধ রয়েছে। এবারে যাব আমরা আরো একটি সুন্দর জায়গা দেখতে, যার নাম হলো নন্দন পাহাড়, আর যেটি বাবা মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। বেসিক্যালি এটি একটি বাচ্চাদের পার্ক, যেটি ছোট্ট একটি পাহাড়ের মধ্যে অবস্থিত, যে পাহাড়ের নাম হলো নন্দন পাহাড়। তো ভেতরে প্রবেশের মুখেই রয়েছে এই নন্দী মহারাজের মূর্তিটি। মহারাজা রাবণ নাকি একবার নন্দী মহারাজের সঙ্গে যুদ্ধ লেগেছিল এবং নন্দী মহারাজকে এই পাহাড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং নন্দী মহারাজ যেহেতু এই পাহাড়ে পড়েছিল তার জন্যই এই পাহাড়ের নাম হয়েছিল নন্দী পাহাড়। বড়দের থেকেও বাচ্চাদের জন্য উপভোগ্য জায়গা হলো এই নন্দী পাহাড়, তাই অবশ্যই একবার ঘুরে দেখবেন এই নন্দী পাহাড়। এখানে এসে আরো একটি লাভ হলো এই পাহাড় থেকে সম্পূর্ণ দেওঘর শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়।
সন্ধে প্রায় হয়ে এলো, তাই আমরা আজকে চলে এসেছি আমাদের বেড়ানোর একদম শেষ পর্বে। তাই আমরা এখন চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রম বা সৎসঙ্গ। সুদূর বাংলাদেশের পাবনা থেকে অনুকূল ঠাকুর এই দেওঘরে এসে তার সৎসঙ্গ বা আশ্রম তৈরি করেছিলেন। তাই দেওঘর ঘুরতে এসে আপনারা এই সৎসঙ্গতেও রাত্রিবাস করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনুকূল ঠাকুরের শিষ্য হতে হবে। আশ্রমের ভেতরে এই সময় সন্ধ্যের আরাধনা চলছিল, আর ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না। তার জন্য যতটা পেরেছি আমি আপনাদের সামনে এই আশ্রমের তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আর বন্ধুরা, এই কষ্টময় পৃথিবীতে যদি কোথাও একটু শান্তির খোঁজ পেতে চান, তাহলে অবশ্যই আসুন এই দেওঘরের অনুকূল ঠাকুরের আশ্রম বা সৎসঙ্গতে। তো বন্ধুরা, পরের দিন সকালবেলায় আবার আমরা অটো ভাড়া করে চলে গিয়েছিলাম আমাদের দেওঘর ভ্রমণের একদম শেষ পর্বে বাসুকীনাথ ধামে। দেওঘর থেকে বাসুকীনাথ ধামের দূরত্ব হলো 44 কিলোমিটার। সেক্ষেত্রে আপনারা টোটো বা অটো রিজার্ভ করে যেতে পারেন, বা আমাদের মতো শেয়ার অটোতেও যেতে পারেন। আর আপনাদের সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। ঝাড়খণ্ডের জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধামের পর বাসুকীনাথ ধামও হলো একটি বিখ্যাত শিব মন্দির। যারা এই দেওঘর বৈদ্যনাথ ধাম ঘুরতে আসেন, তারা অবশ্যই একবার ঘুরে যান এই বাসুকীনাথ ধামে। আর শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা যারা বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢালতে আসেন, তারা অবশ্যই জল ঢেলে যান এই বাসুকীনাথ ধামে। এই বাসুকীনাথ ধাম মন্দিরের গঠন অনেকটাই বৈদ্যনাথ ধাম মন্দিরের মতন দেখতে। আর এখানেও প্রত্যেক দিন অগণিত ভক্তের ভিড় হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। सनकादिक प्रभुतादिक सनकादिक ब्रह्मादिक भूतादिक संगे ओम हर 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 महादेव गरमा। আজকে যেহেতু দুপুরের ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম বাবার মন্দিরে পুজো দিতে। অন্যান্য মন্দিরের মতো এই বাসুকীনাথ মন্দিরে কিন্তু ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে সেরকম কোনো একটা বাধা নেই। তার জন্য আমরা খুব সুন্দরভাবে এই মন্দিরের ফুটেজ নিতে পেরেছিলাম। আর বন্ধুরা, আপনারা এখন দেখছেন বাবা বাসুকীনাথের শিবলিঙ্গ। তো দর্শন করুন আর বাবাকে ভক্তি ভরে প্রণাম করুন। জয় বাবা বাসুকীনাথ, সবার মঙ্গল করো ঠাকুর। আর এই বাসুকীনাথ ধাম নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, তাই ভিডিওটিকে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমার এই দেওঘর ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা যেন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে দেওঘর ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো দেওঘর ভ্রমণ করতে এলে আপনারা কোথায় থাকবেন, দেব সমস্ত হোটেলের খোঁজ এবং সঙ্গে দেব তার ফোন নাম্বার এবং কোথায় খাবেন তারও খোঁজ। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।